অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু। অপরাধ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5, ভালো ফলে এগিয়ে মেয়েরা। যৌক্তিক নম্বর দেওয়া হয়েছে দাবি কর্তৃপক্ষের। একটা ফলাফল পেয়েছি এবং আশা করি এটা নিয়ে আমরা আগাতে পারবো। ভালো ফলাফল পেয়েছি 2 বছর কষ্টের পর। ভয়াবহ রূপ নিয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, আরও 100 গ্রাম প্লাবিত। জলাবদ্ধতায় কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন স্থানে ভোগান্তি। বাড়িতে পানি উঠছে, ওই জন্য ফেনীর দিকে চলে যাচ্ছি। ওইদিকে খুব স্রোত। মুরগি খামারে ছিলাম, বুক পর্যন্ত পানি। হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ সবাই মিলে একসাথে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে চূড়ান্ত মত দিয়েছে বিএনপি। 10ম দিনে মাগুরা ও নড়াইলে এনসিপির পদযাত্রা। জুলাই সনদের বিষয়ে 3 আগস্টের মধ্যে ঘোষণা দিতে সরকারকে আলটিমেটাম। তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান বিচারপতি নিয়োগে দলগুলোর ঐকমত্য। দ্রুততম সময়ে সনদ তৈরি করাই লক্ষ্য বললেন আলী রিয়াজ। 5 বছর ধরে চালের বাজারে তেলেসমাতি চলছে দেশে। প্রতিবারই দাম বাড়ে ভরা মৌসুমে। অভিযোগের তীর কর্পোরেট কোম্পানির দিকে। জুলাই গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনার। আজ তিনি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপরাধ স্বীকার করে বিচারের রাজসাক্ষী হওয়ার কথা আদালতে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন মুখোশ উন্মোচন করবেন জুলাই গণহত্যার কুশীলবদের। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হলো। এদিন এজলাস ছিল বিচার সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের দিয়ে পূর্ণ। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বেলা 12টার দিকে আদেশ পড়া শুরু করেন বিচারপতিরা। একে একে তাদের অভিযোগগুলো উল্লেখ করা হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। তখন নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। আনুষ্ঠানিক রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন চৌধুরী মামুনের আইনজীবী। প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজি কোনো সুবিধা পাবেন কিনা। যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন, সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবে। এই মামলার সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট ও সাক্ষ্য গ্রহণের জন্য 4 আগস্ট দিন নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় গত বছরের নভেম্বরে নিম্ন আদালতেও 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রথম কোনো মামলায় রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান। এখন সাক্ষী হিসেবে তিনি কি রহস্য উন্মোচন করবেন এটি এখন দেখার বিষয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় 15%। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছর যা ছিল 83%-এর বেশি। এছাড়া প্রায় অর্ধ লাখ কমে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল 51, এবার তা বেড়ে হয়েছে 134টি। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যাই বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে, যে সরকারি আসুক তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এসএসসি ও সমমান ফল প্রকাশ উপলক্ষে এবার নেই আড়ম্বর অনুষ্ঠান। 11টি বোর্ড স্ব ব্যবস্থায় ফল প্রকাশ করে। তবে রাজধানীর বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরেন। এই অভিযাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এবার পাশের হার কমেছে 14.59%। জিপিএ 5 কমেছে 43,126 জন। এছাড়াও একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে 83টি। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি প্রতিষ্ঠানে। এবার প্রায় 2,000 শিক্ষা প্রতিষ্ঠান কমেছে। শতভাগ পাশ করেছে মাত্র 984টি প্রতিষ্ঠানে। তবে সার্বিক ফলাফলে বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাশ করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 77.63%। জিপিএ 5 22,327। এছাড়া যশোর বোর্ডে পাশের হার 73.69%। জিপিএ 5 পেয়েছে 15,410 জন। ঢাকায় পাশের হার 67.51% এবং সবচাইতে জিপিএ 5 পেয়েছে এই ঢাকা বোর্ডে 37,068 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09%। জিপিএ 5 মিলেছে 9,066 জন শিক্ষার্থীর। কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। জিপিএ 5 পেয়েছেন 4,948 জন শিক্ষার্থী। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে বরিশাল বোর্ডে, প্রায় 44%। এই ধারণার একটা গ্রাউন্ড লেভেল হিসাবে এই পরিসংখ্যানগুলো হয়তো কাজে লাগতে পারে। আমার মনে হয় এটির ক্ষেত্রে সরকার মনোযোগী হবেন, এটাকে উন্নয়ন ঘটানোর, এখান থেকে সামনের দিকে যাওয়ার। সারা দেশে গেল 15 বছরের তুলনায় অকৃতকার্যের সংখ্যা এবছর কেন এত বাড়ল? ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করবো, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। যা প্রাপ্য নয় তা দেবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। বিদেশের 8 কেন্দ্রে অংশ নেয় 427 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 373 জন। এবছর পুনর্নিরীক্ষণের জন্য 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটু সময় রেখেছি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা জীবনের প্রথম বড় কোনো স্তর, তাই এসএসসির ফল নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠা উচ্ছ্বাস সবই থাকে বাঁধ ভাঙা। জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায় পড়াশোনা এগিয়ে নিতে এবার বেশ বেগ পেতে হয়েছে বলেই জানিয়েছেন তারা। তবে সবশেষ প্রত্যাশিত ফলে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। তাই ফল ঘোষণার দিনে রাজধানীর স্কুলগুলোতে ভিড় করেন অনেকেই। এসএসসির ফল প্রকাশের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে কৃতকার্য শিক্ষার্থীরা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই ফলাফলের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এসএসসির ফল ঘোষণার সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা আনন্দের জোয়ার। এখন ওয়েবসাইট বা মোবাইল ফোনে SMS-এই ফলাফল জানা যায়। তারপরও স্কুলের নোটিশ বোর্ডে রেজাল্ট শিট দেখার আগ্রহ অনেকের মধ্যেই। দিন শেষে ভালো ফলাফলে নির্ভর মেধাবীরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যেটা চাচ্ছি তার থেকে খুব বেশি ভালো রেজাল্ট আমি করতে পারছি। ফিউচারে যাতে ভালোভাবে পড়ালেখা করি, কিছু একটা হই, আমার অ্যাম্বিশনটা আমি ফুলফিল করতে পারি, এটাই আমার স্বপ্ন। মার্কস তেমন আসে নাই, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার প্রত্যাশিত ফল যা ছিল তার থেকে আমি বেশি ভালো রেজাল্ট করেছি। দলগতভাবে স্কুলের নামে স্লোগান, আনন্দ উচ্ছ্বাস আর হই হুল্লোড়ে গোটা স্কুল ক্যাম্পাস মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। স্কুল জীবনের শেষ লড়াইটা এখন কলেজের উচ্চশিক্ষায়। চেষ্টা করছি নটর ডেমে চান্স পাওয়ার জন্য। জিপিএ 5 পেয়েছি, তবে গোল্ডেনটা পেলে আরেকটু ভালো লাগতো। জিপিএ 5 পেয়েছি থ্যাঙ্কস টু মাই মম
থ্যাঙ্কস টু মাই ড্যাড। সন্তানের অর্জনে গর্বিত অভিভাবকরাও। তাদের প্রত্যাশা এভাবেই ওরা এগিয়ে যাক শিক্ষা জীবনের পরবর্তী ধাপগুলো। এত ভালো লাগতেছে যে আমি নিজে আবেগতাড়িত হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে নেমে গেল বাচ্চাটা। কাল গত 2 দিন ধরে শুধু এরকমই মনে হলো যে ছোট থাকলে হয়তো ভালো ছিল। এটা যে এক্সাইটমেন্ট, এটা যে একটা ফিলিংস, মানে আমরা আমাদের সময় আমরা পরীক্ষা দিয়েছি তার থেকে মনে এখন আরো বেশি খুশি লাগতেছে। বাবা মা হিসেবে আমরা অনেক কষ্ট করেছি, এই যুগের ছেলে মেয়ে আদর করে করে পড়ানো লাগে। আনন্দের, আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমি খুবই খুশি, আনন্দিত। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবকরাও। সব মিলে একটা ভালো রেজাল্ট করতে পারছি, এই আলহামদুলিল্লাহ। এই রেজাল্টের পিছনে আমি আমার পরিবার, আমার স্কুল, আমার বন্ধু বান্ধব সবাইকে ডেডিকেট করতে চাই। প্রত্যাশিত ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের পরবর্তী ধাপগুলোতে এই সফলতা ধরে রাখবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 3 নদীর বেড়িবাঁধের অন্তত 20টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার প্রায় 100 গ্রাম। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। এর মধ্যে খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। বানের জলে ভাসছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। চারিদিকে শুধু পানি আর পানি। প্লাবিত প্রায় 100-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আরও কয়েকটি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। 20টি ভাঙা স্থান দিয়ে হু হু করে জল ঢুকছে লোকালয়ে। ফুলগাজীর 67, পরশুরামের 27 ও ছাগলনাইয়ার 4টি গ্রাম জলমগ্ন। বাড়িঘর সারি চলে যাই, বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। বাড়িতে পানি উঠছে, ওই জন্য ফেনীর দিকে চলে যাচ্ছে। ওইদিকে খুব স্রোত, পানি বাইতেছে। আকাশের অবস্থা বেশি ভালো না, পানির অবস্থা অতিরিক্ত, পানি বাইতেছে। দেশের জনগণ অনেক কষ্টে আছে। কালকে বিকাল বেলা পানি ছিল সামান্য কত 2 ইঞ্চি, রাত্রেবেলা থেকে এখান থেকে পানি হয়ে গেছে প্রায় 1.5 ফিট। ওদিকে আরো বেশি হয়ে গেছে, বাড়িতে উড়ে যায়। ওদিকে ভাই অনেক পানি, মুরগি খামারে ছিলাম, বুক পর্যন্ত পানি, অনেক কষ্ট করে পর্যন্ত আইছি ভাই। বাড়িঘর ডুবে গেছে, আর কিছু কিছু আছে ওগুলো তো বিকাল পর্যন্ত যাবে, নামলে পানির তলে যাবে। বাড়িঘর, দোকানপাটও পানিতে নিমজ্জিত। ভবনের ছাদে গবাদি পশুর সাথে ঠাঁই নিয়েছেন কেউ কেউ। এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, এই জন্য আমরা বাড়ির মালিকের আরেকটা ছাদে আশ্রয় নিচ্ছি। এখন এখানে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ সবাই মিলে একসাথে অন্তত 25 পরিবার আছি। আমাদের ঘরে অনেক পানি, তাই জন্য আমরা অন্যজনের বাড়িতে যাই, এখন আশ্রয় নিচ্ছি। আমাদের ঘরে এখন পানি, আমরা ছাদে আছি, আমাদের ঘরে রান্না বান্না করা যাচ্ছে না। নদী ভাঙ্গনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমাদের ফসলি জমির ধানের চারা, মাছের ঘের এবং গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চি আমরা বহু কষ্টে আছি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। প্রতি মুহূর্তে সেখানে বাড়ছে ক্ষতিগ্রস্তদের সংখ্যা। আশ্রিতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বল্লা মুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যার কবলে ফেনীবাসী। এরকম বন্যা থেকে রক্ষা পেতে বাঁধের একটি স্থায়ী সমাধান চান এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন ফেনীতে। তিনি আমাদেরকে এখনকার কি অবস্থা সেটি জানাতে পারবেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, আমরা গত 2 দিন যে জলাবদ্ধতার অবস্থা দেখছিলাম, এরপরে তো দেখা গেল প্রায় 100-র মতো গ্রাম আসলে পানিবন্দী কিংবা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যাই বলি না কেন। এখনকার চিত্র আপনি কেমন দেখছেন এবং কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত? বেশি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আসলে এই পানি যেটি ত্রিপুরা থেকে নেমে আসা বা উজানের ঢল যদি বলি, পরশুরাম দিয়ে যেটি ফেনীতে প্রবেশ করেছে, সেটি বলা চলে প্রথমে পরশুরাম, তারপর ফুলগাজী এবং এখন নতুন করে ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী এইসব অঞ্চলে প্লাবন পরিস্থিতি সৃষ্টি করছে। এবং যদি বলি যে আসলে ফেনী সদর সংলগ্ন কিছু এলাকায়ও সেই বন্যার
পানি বা এই নেমে আসা পানি উজানের সেই পানি নতুন করে আক্রান্ত করছে সাধারণ মানুষকে, যারা আসলে একেবারেই নিজের ঘরে বসবাস করার মতো পরিস্থিতির মধ্যে নেই। অনেকেই, বেশিরভাগ মানুষই প্রতিবেশী যে উঁচু ভবন যারা রয়েছে, দোতলা তিনতলা ঘর, সেসব জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই সব জায়গায় আশ্রয় নিচ্ছেন এবং গবাদি পশু নিয়ে বেশিরভাগ মানুষই আসলে বলা চলে বিপাকে পড়েছেন। কেননা উঁচু শুকনো স্থান প্রায় 100টির অধিক গ্রামে সেটি একেবারে নেই বললেই চলে। সেই জায়গাটায় তারা সেটি নিয়ে খানিকটা বিপদে রয়েছে। নিজের প্রিয় এবং অনেকের জীবনযাপনের এক ধরনের বা জীবিকারও উপলক্ষ তৈরি করে যে গবাদি পশু, সেগুলো আসলে নিয়ে তারা বিপাকে পড়েছেন। আর যদি বলতে চাই, পানিবাহিত নানান রোগ এবং সাপের সাপে কাটা সংক্রমণের কিন্তু বেশ লক্ষণ দেখা দিয়েছে। বন্যার পানি, সেই নেমে আসা পানির স্রোতে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে অসচেতনতার কারণে সাপে কাটার এক ধরনের প্রবণতা সৃষ্টি হয় এবং সেই কারণে সেই ভয়টা, শঙ্কাটা রয়েই গিয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবি সক্রিয় এবং বেশ সচেতন বা সতর্ক অবস্থার মধ্য দিয়ে তারা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এখন নতুন এই এলাকা প্লাবিত হওয়ার ফলে সেই পরিস্থিতিটা বা উদ্ধার কার্যক্রমকে বা তাদের জীবনযাপনে কতটা ত্রাণ সহায়তা পৌঁছানো যায় সেই সব বিষয়গুলো তদারকিটা একটা বেশ কঠিন হয়ে পড়ে গিয়েছে এই জায়গাটা, এই অর্থে যেহেতু চলাচলের একটা অনুপযোগী ব্যবস্থা। অর্থাৎ আমি যেখানে রয়েছি ফেনী ফুলগাজী সড়ক, সেই সড়ক এখন অনেকটা যান চলাচল অনুপযোগী হয়ে পড়ছে ক্রমান্বয়ে, কেননা পানি বাড়ছে। আর দুর্গম অঞ্চলগুলো তো যোগাযোগের কোনো উপায় নেই। যোগাযোগ ব্যবস্থার অবস্থাও ভঙ্গুর, যেমনটি মনে হলো। অনেক বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি রবিন। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে নোয়াখালীর 4 উপজেলার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও। এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘিনালা বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। কখনো ভারী, কখনো বা হালকা বৃষ্টি। 3 দিন ধরে জলাবদ্ধ নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দুর্ভোগে নাকাল শহরবাসী। সরকারি বিভিন্ন দপ্তরের নিচতলাও ভাসছে পানিতে। সদর ছাড়াও কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। 10 ফুটের সামনে এই অবস্থা পানি, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা। আমরা বহুত সমস্যায় আছি। নোয়াখালীতে যে খাল আছে, খাল থেকে পানি নামতেছে না, রাস্তাঘাট সবগুলো পানির নিচে আছে, মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে আছে। টানা বর্ষণে কুমিল্লার ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। ড্রেনে অনেক ময়লা জমা থাকে, ড্রেন চিকন। এখন এই আমার পিছনে দেখা যাচ্ছে ড্রেনটা হচ্ছে, আজকে 15 দিন ড্রেনের কাজ বন্ধ। প্রশাসনের উচিত উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তেই যাতে আমরা সেটার প্রস্তুতি নিতে পারি সেটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা। খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্টিল ব্রিজে পানি ওঠায় মেরুং লংদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের লামায় সব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমাদের এখানে প্রতি বছর বর্ষার শুরুতে এরকম 4-5 বার পানিতে রাস্তাটা ডুবে যায়। ব্রিজের রাস্তার উপর পানি উঠে গেছে, আটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে। এখানে প্রায় 32টা পরিবারের প্রায় 124 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে এবং তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদ হাসান, যমুনা নিউজ। সন্ধ্যার বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে দেশের 2 জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জানিয়েছেন, তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেন তেন নির্বাচন চায় না। জুলাই অভ্যুত্থানে রাজধানী সহ সারা দেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক। শুধু জুলাই আগস্টেই মারা যায় 5 জন। এছাড়া বিগত 15 বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ। ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়, যেখানে ফ্যাসিবাদী আমলের নানা নিপীড়নের কথা তুলে ধরেন বক্তারা। এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন। ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। ফলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না। দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তির উত্থানের আশঙ্কা করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। নির্বাচন যদি সংসদের না হয়, তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। যারা মনে করছেন যে এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি, তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পুশিন নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন নেতারা। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 10ম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। যে কোনো দেশের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 10ম দিনে মাগুরায়। যাত্রাপথে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপির নেতারা। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ, যা এতদিন কোনো রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেননি তারা।
ছাদের উপরে, বারান্দা থেকে, জানালা থেকে আমাদেরকে ওয়েভ করছেন, শুভকামনা জানাচ্ছেন। কারো কারো সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি, তখন যে উচ্ছ্বাস সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, জানতে চাচ্ছে বিভিন্ন বিষয় এবং এনসিপির তারা আমাদের ভালো কাজগুলোকে যেমন অ্যাপ্রিসিয়েট করছে, একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি। পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। যে দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। সরকার ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। ৩রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। বিকেলে মাগুরার পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান নড়াইলে। 11তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়। মাগুরার পদযাত্রা শেষ করে নড়াইলের পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে এনসিপি। 11তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, নড়াইল। আপিল বিভাগে কর্মে জ্যেষ্ঠতায় বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে দুজন না একজনের মধ্য থেকে এ নিয়ে আরও আলোচনা চলবে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নিয়ে কোনো দলের দ্বিমত নেই। জরুরি অবস্থার বিধান নিয়েও আলোচনা হয় আজকের কমিশন বৈঠকে। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দলগুলোর সাথে দ্রুততম সময় ঐকমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 11তম দিনের সংলাপ। বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্রের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি। তার সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেয়া হয় অন্যান্য বিচারকদের। সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ ছিল আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি নিয়োগের। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সবাই একমত এই বিষয়ে। তবে মতামত আছে জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজন নাকি একজনই। ঐকমত্য কমিশনের সংলাপে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ নিয়ে একমত সব দল। ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়কের গঠন প্রণালী থেকে বিচার বিভাগকে বাইরে রাখার। এছাড়া গঠন, এখতিয়ার, সময়কাল এবং কর্মপরিধি নিয়ে বিভিন্ন দলের আছে আলাদা আলাদা অবস্থান। প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছেন যেন এমন একটা ব্যবস্থা করা যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয়, যাতে করে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে। একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গা যাতে খালি না থাকে। সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে, এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। আলোচনা হয়েছে জরুরি অবস্থা নিয়েও। কোনোভাবেই তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়, এ নিয়ে একমত সবগুলো দল। তবে আরও বিস্তর আলোচনার দরকার আছে বলে জানায় বেশিরভাগ রাজনৈতিক দল। দলীয় ফোরামে আলোচনা করে রোববার আবারও ঐকমত্য কমিশনে বসবে রাজনৈতিক দলগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 5 বছর ধরে চালের বাজারে তেলেসমাতি দেখছে বাংলাদেশ।
প্রতিবারই ভরা মৌসুমে দরবারে, অথচ সে কারণ নাকি কারোরই জানা নেই। তবে অনেক যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবারও মিলাররা বলছেন বেশি দামে ধান কিনতে হয়েছে এবং তার উপরে পুরো মৌসুমের সিংহভাগ ধান কিনে ফেলেছে কিছু কর্পোরেট কোম্পানি। আর দেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বড় মৌসুমে, যা মোট বার্ষিক উৎপাদনের অর্ধেক। তাই বছরের এই সময়টা চালের দাম কম থাকার কথা, কিন্তু কৃষকের গোলা থেকে ধান ব্যবসায়ীদের হাতে গেলেই বিপত্তি। কুরবানি ঈদের পর প্রতি বস্তার চালের দাম বেড়েছে সর্বোচ্চ 400 টাকা। বিদায়ী অর্থ বছরে দেশে 13 লাখ টন চাল আমদানি হয়েছে। গত পরশুদিন মোটরসাইকেল কিনে আনছি 54 টাকা কেজি, গত 2 সপ্তাহ আগে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মোকামে এরা কইতে আছে যে মেলের চালের দাম বেশি, ধানের দাম বেশি, এভাবে চলতে আছে, কিন্তু বাজার তো বাড়তি দাম দিয়ে আনতে। পারতলি চাকতায় এদের যত গুদাম আছে এর হাজার হাজার বস্তা চাউল থাকে গুদামের ভিতরে, এগুলার তো ভিতরে কেউ ঢোকে না, খালি দুধ দেয় মিলারে। সন্ধ্যার বাংলাদেশের সবশেষ বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। রাজধানীর বনানীতে যাত্রা শুরু করলো দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুর এর নতুন আউটলেট। নতুন শোরুমটি হুরের সমৃদ্ধি, গ্রাহকদের দেশি বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। আর আউটলেটটির উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। জানান, দেশি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনে ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে যাত্রা শুরু করলো দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। উদ্বোধনের দিনেই ভিড় জমিয়েছে ঢাকার ফ্যাশন প্রেমীরা। শোরুম জুড়ে থাকছে হুরের প্রিমিয়াম কালেকশন, সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি। মনোমুগ্ধকর সাজসজ্জা আর আরামদায়ক কাপড় ব্র্যান্ডটিকে এরই মধ্যে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলেছে। হুরের জামা আমার কাছে সবসময় ভালো লাগে, আমি যখনই সুযোগ পাই তখনই আমি হুর থেকে কিনি। ওদের যে বুননটা, ওদের মেকিংটা, সব কিছু মিলেই ভালো, প্লাস ডিজাইনগুলো বেশ এক্সক্লুসিভ হয়। আজকে আউটলেট নিউ ওপেন হতেছে, তাই আজকে আসা মেইনলি। মার্কেট ঘুরে বানানো সম্ভব হয় না, বাট ওদের স্টাইলিং অ্যান্ড কমফোর্টের দিকে আমি যদি চিন্তা করি, অ্যাকর্ডিং টু প্রাইস ইটস ভেরি রিজনেবল। বৃহস্পতিবার বিকেলে জমকালো আয়োজনে শোরুমটির উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বলেন, সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের আকর্ষণ। কিছুদিন আগে আপনার ধানমন্ডিতে আমরা একটা শোরুম উদ্বোধন করেছি, তেমনইভাবে উয়ারিতে করেছি, আজকে আমরা এই বনানীতে করলাম। তো এইরকমভাবে আমাদের আশা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সর্ব জায়গায় ছড়িয়ে যাবে এই পোশাক শিল্পের হুর, আমাদের যে হুর একটা সুন্দর ব্র্যান্ড যমুনা গ্রুপে। বনানীতে হুরের এই নতুন আউটলেট ঢাকার ফ্যাশন প্রিয় মানুষের জন্য নতুন সংযোজন। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, ভবিষ্যতে ঢাকার বাইরেও শীঘ্রই আরও শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে। This is the home line brand, like for all, like men's, women's, kids, girls and boys both. So we are increasing our categories as well. You will see, inshallah, soon we will launch the new categories. We are introducing new fabrics, we are introducing new types of embroideries, we are introducing new types of printings, and we're trying to explore more in terms of technical, how textiles can go, how wide can we go with textiles. উদ্বোধনী উপলক্ষে হুরের বনানী আউটলেটে থাকছে আকর্ষণীয় ছাড়। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।